আসসালামু আলাইকুম সবাইকে আবারও আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি এবং আজকের ক্লাসে আমি তোমাদের নবম অধ্যায় শেষ করে দিব, অর্থাৎ নবম অধ্যায়ের সর্বশেষ ক্লাস আজকে। তো আশা করি এই করোনা মহামারীর সময় তোমরা সবাই ভালো আছো এবং কুশলে আছো। তো চলো আমরা দেরি না করে আজকের ক্লাসে আমরা চলে যাই। দেখি আজকে আমাদের ক্লাস থেকে একটি ইম্পর্টেন্ট টপিকস আমরা শিখে ফেলবো এবং ইম্পর্টেন্ট বিষয়ে আমরা জানতে পারবো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুড মর্নিং অল। শিক্ষক পরিচিতি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে পরিচিতি বানানের এখানে একটু ভুল আছে, তোমরা এই ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো পাঠ পরিস্থিতি আপনার অ্যাসিড ক্ষারক সমতার অর্থাৎ সর্বশেষ টপিকসে আমরা আসছি। দেখি আমরা আমাদের টপিকসের প্রথমে তোমাদের জন্য কিছু ছবি আছে। শিক্ষার্থী বন্ধুরা, নিচে চিত্রগুলোতে কোন কোন ধরনের পানির উৎস দেখানো হয়েছে? এখানে দেখো এই যে কিছু পানির উৎস দেখানো হয়েছে। একটা পানির উৎস কোথা থেকে পড়ে আমরা এটা জানি। এটা কি ধরনের পানির উৎস সেটা, এটা কি ধরনের পানি, এবং এখানে দেখো ছাতা মাথায় দিয়ে আছে, নিশ্চয়ই বুঝতে পারছো কি ধরনের পানি। তো এখন দেখি তোমরা কি কি মিন করেছো, কে কি যার মিলে যাবে অথবা যার মিলে যাবে না, মানে উত্তরের সাথে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, কারণ আমরা বুঝতে পারছি যে যেহেতু তোমরা চেষ্টা করেছো। ইয়েস, সঠিক উত্তর খড়পানি এবং মৃদু পানি। আমরা এই দুটো পানির উৎস তোমাদেরকে দেখিয়েছি। তো সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাদের সকলকে প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় পানির ক্ষরতা এবং তার দূরীকরণের উপায়। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে, তোমরা পানির ক্ষরতা কি তা বলতে পারবে, পানির ক্ষরতার কারণ বলতে পারবে, পানির স্থায়ী ও অস্থায়ী ক্ষরতা দূরীকরণের পদ্ধতি বর্ণনা করতে পারবে এবং খড়পানি এবং মৃদু পানির সুবিধা এবং অসুবিধা বলতে পারবে। ধারাবাহিকভাবে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সবগুলোই ঠিকঠাক জানতে পারবে। তো প্রথমেই আমরা জেনে নেব পানির ক্ষরতা কি। পানির ক্ষরতা পানির একটি বিশেষ ধর্ম, যে ধর্মের কারণে পানিতে সাবানের ফেনা উৎপন্ন হয় না তাকে পানির ক্ষরতা বলে। অর্থাৎ এই পানির ক্ষরতার কারণে পানিতে সাবানের ফেনা হতে দেরি হয়। এই কারণে কিছু কিছু জিনিস বা কিছু কিছু পদার্থ থাকলে পানিতে পানি ক্ষর হবে। সেই ক্ষরতার কারণ আমরা একটু পড়ে ফেলি, যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন ইত্যাদির কার্বনেট, ফসফেট, ক্লোরাইড, নাইট্রেট, বাইকার্বনেট, লবণ ইত্যাদি থাকলে পানি ক্ষর হবে। অর্থাৎ পানিতে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন থাকে এবং তার কার্বনেট, ফসফেট, ক্লোরাইড, নাইট্রেট, বাইকার্বনেট, লবণ থাকলে আমরা বলতে পারবো যে ওই পানি ক্ষর। পানির ক্ষরতা দুই প্রকার, স্থায়ী এবং অস্থায়ী ক্ষরতা। তাহলে স্থায়ী ক্ষরতা কি কারণে হবে? শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা দেখলাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, এই পদার্থগুলোর যদি কার্বনেট, ফসফেট, ক্লোরাইড, নাইট্রেট এইগুলো থাকে তাহলে পানি স্থায়ী ক্ষর হবে। আর শুধুমাত্র যদি বাইকার্বনেট, লবণ থাকে, অর্থাৎ এই পদার্থগুলোর সাথে যদি বাইকার্বনেট যুক্ত থাকে তাহলে পানি স্থায়ী অস্থায়ী ক্ষর হবে। এখন আমরা এর বিষয়গুলো দেখি যে পানির অস্থায়ী ক্ষরতা দূরকরণের উপায় কি কি, মানে কি কি উপায় অবলম্বন করলে পানির অস্থায়ী ক্ষরতা দূর করা যায়। তো পানির অস্থায়ী ক্ষরতা দূরকরণের উপায় দুটি আছে, যথা স্ফুটন পদ্ধতি এবং ক্লার্ক পদ্ধতি। স্ফুটন পদ্ধতি হচ্ছে অস্থায়ী খড়পানিকে শুধুমাত্র উত্তপ্ত করলেই খড়পানিতে বিদ্যমান ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট উত্তাপে ভেঙে অদ্রবণীয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম কার্বনেট লবণ অধক্ষিপ্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে উড়ে যায়। মানে স্ফুটন মানে আমরা সরাসরি অস্থায়ী খড়, অর্থাৎ আছে যে খড়পানিতে বাইকার্বনেট লবণ আছে, আমরা আগে থেকে বুঝতে পারবো। তাহলে ওই খড়পানিকে আমরা কি করব, তাপ দেব। তাপ দিলে অদ্রবণীয় ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট লবণ কিন্তু পানির নিচে তলান হিসেবে পড়বে এবং আমরা উপর থেকে মৃদু পানিটা আলাদা করতে পারবো। আর বাকি যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটা কিন্তু উড়ে যাবে। কূপের পানিতে যে ফেরাস লবণ থাকে, যা অনেক সময় বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে অদ্রবণীর লালচে বাদামি ফেরিক হাইড্রোক্সাইডে অধক্ষিপ্ত হয়। এই অধক্ষেপকে ছাঁকনির মাধ্যমে আলাদা করলে, অর্থাৎ যে অধক্ষেপ পড়বে সেই অধক্ষেপকে যদি আমরা আলাদা করি তাহলে
পানি পৃথক করে ফলে মৃদু পানি আমরা সংগ্রহ করতে পারবো। তো ফেরাস বাইকার্বনেটের সাথে পানি এবং অক্সিজেন দ্বারা জারিত করলে সাধারণত ফেরাস কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ম্যাগনেসিয়ামের জায়গায় তোমরা ফেরাস কার্বনেট দিয়ে নেবে এবং কার্বন ডাইঅক্সাইড। এরপরে আসে অস্থায়ী ক্ষারতা দূরীকরণের ক্লার্ক পদ্ধতি কি। অস্থায়ী ক্ষার পানির সাথে কলিচুন বা চুনের পানি বা মিল্ক অফ লাইম যোগ করলে অস্থায়ী ক্ষারতা দূর করা যায়। ঠিক যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করতে হবে, অতিরিক্ত দিলে পানি আবার ক্ষার হয়ে যাবে। মানে আমরা চুন দেব, সরাসরি চুন বা চুনের পানি যদি আমরা জোর করি দিয়ে দিই, তাহলে পানিটা অস্থায়ী ক্ষারতা হবে, অস্থায়ী ক্ষারতা দূর করা যাবে। তবে বেশি দিলে আবার কিন্তু পানি ক্ষার হয়ে যাবে। আবার এই অস্থায়ী ক্ষারতা আছে এরকম পানিতে যদি আমরা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করি, তাহলেও কিন্তু অস্থায়ী ক্ষারতা দূর হবে। এই পদ্ধতিগুলোকে আমরা বলবো ক্লার্ক পদ্ধতি। অর্থাৎ এই বিক্রিয়াগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, যে ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ, তার সাথে আমরা চুনের পানি বা লাইম ওয়াটার দিচ্ছি, ক্যালসিয়াম কার্বনেট আর পানি আলাদা হয়ে যাচ্ছে। একইভাবে এটাও ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং পানি তৈরি হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেটকে আমরা যদি পানি অ্যামোনিয়া যোগে বিক্রিয়া দিই, তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম কার্বনেট অ্যামোনিয়াম আয়ন কার্বনেট আয়ন থাকবে। এক্ষেত্রে পানি কিন্তু কী হবে, মৃদু ক্ষার হবে। এবার আমরা চলে যাই যে পানির স্থায়ী ক্ষারতা দূরীকরণের কি কি পদ্ধতি আছে। সেক্ষেত্রে বন্ধুরা, পানির স্থায়ী ক্ষারতা দূরীকরণের পদ্ধতি সমূহ হচ্ছে সোডা পদ্ধতি, পারমোটিট পদ্ধতি, ক্যালাগন পদ্ধতি, আয়ন রেজিন বিনিময় পদ্ধতি, ভার্সেন পদ্ধতি এবং ইডিটিএ পদ্ধতি। তো এর মধ্যে বহুল প্রচলিত একটি পদ্ধতি হচ্ছে পারমোটিট। আমরা সেই পদ্ধতি আলোচনা করব এখন। পারমোটিট প্রণালীতে পানির স্থায়ী ও অস্থায়ী উভয় প্রকার ক্ষারতা দূর করা যায়। তাই প্রণালীটি বর্তমানে বেশ প্রচলিত। বিজ্ঞানী জ্ঞান পারমোটিট প্রণালী প্রথম আবিষ্কার করেন বলে একে জ্ঞানের প্রণালী বলা হয়। ল্যাটিন শব্দ পারমোটিট অর্থ হলো এক্সচেঞ্জ বা বিনিময়। এই প্রণালীতে বিনিময় ঘটে বলে এরূপ নামকরণ করা হয়েছে। এই প্রণালীতে ক্ষারপানিকে মৃদুকরণে পারমোটিট নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। পারমোটিট হলো অদ্রবণীয় ও আর্দ্র সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থোসিলিকেট। শিক্ষার্থী বন্ধুরা, পারমোটিট একটা রাসায়নিক পদার্থ যেটি প্রথম বিজ্ঞানী জ্ঞান ব্যবহার করেছিলেন। এটি হচ্ছে অদ্রবণীয় ও আর্দ্র সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থোসিলিকেট। এই পারমোটিট প্রকৃতিতে জিওলাইট নামক খনিজ হিসাবে পাওয়া যায়। পারমোটিটের ক্ষারীয় অংশ যেমন সোডিয়াম, এই যে পারমোটিটের ক্ষারীয় অংশ সোডিয়াম এবং খড়পানিতে দ্রবীভূত লবণের ক্ষারীয় অংশের মধ্যে এক্সচেঞ্জ ঘটে বা বিনিময় ঘটে, ফলে পানি কিন্তু খড়পানিটা মৃদু পানিতে পরিণত হয়। তো আমরা এখন মূলনীতি দেখি। পারমোটিট প্রণালীর মূলনীতি, যে খড়পানিকে যখন পারমোটিটের মধ্য দিয়ে চালনা করা হয়, তখন খড়পানিতে দ্রবীভূত লবণের ক্ষারীয় অংশ যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতির সঙ্গে পারমোটিটের ক্ষারীয় অংশ সোডিয়ামের মধ্যে বিনিময় ঘটে। ফলে খড়পানির দ্রবীভূত লবণগুলো সোডিয়াম পারমোটিটের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়রনে পরিণত হয় এবং পারমোটিট স্তরে থেকে যায়। পানিতে কেবল সোডিয়াম লবণ থাকে এবং এভাবে খড়পানি দ্রবীভূত হয়। অর্থাৎ বিক্রিয়াটি আমরা এখানে এইভাবে লিখতে পারি যে সোডিয়াম পারমোটিট, আমরা এখানে সোডিয়াম পারমোটিট লিখেছি, প্লাস ক্যালসিয়ামের লবণে অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড। তো এখানে এক্সচেঞ্জ ঘটবে, অর্থাৎ ক্যালসিয়াম চলে যাবে সোডিয়ামের জায়গায় আর সোডিয়াম চলে আসবে ক্যালসিয়ামের জায়গায়। তাহলে ক্যালসিয়াম পারমোটিট ওই পারমোটিট স্তরে থেকে যাবে এবং সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে ওই লবণ পানিতে দ্রবীভূত হবে এবং মৃদু পানিতে পরিণত হবে। তো এখন আমরা এর বর্ণনাটা দেখি, যে লোহ বা ইট নির্মিত খাড়া সিলিন্ডারের মাঝখানে পারমোটিট স্তর, অর্থাৎ আমরা তিনটা স্তর, ফিল্টারের তিনটা স্তর ইউজ করব। তিনটা স্তরের মাঝখানের স্তরটি পারমোটিট স্তর, এর উপরে মিহি বালির প্রাথমিক ফিল্টারের স্তর, অর্থাৎ পারমোটিট স্তরের উপরের স্তরটা কিন্তু প্রাথমিক বালি দিয়ে তৈরি একটা প্রাথমিক ফিল্টার স্তর তৈরি করবে এবং পারমোটিটের নিচে নুড়ি পাথরের স্তর বসানো থাকে। উপর থেকে খড়পানিকে সিলিন্ডারের ভিতর দিয়ে নিচের দিকে যদি আমরা চালনা করি, মানে উপর থেকে যদি আমরা খড়পানিকে নির্গমন, অর্থাৎ একটা প্রবেশ নল থাকবে ফিল্টারের উপরে, সেই ফিল্টারের উপর দিয়ে প্রবেশ নল দিয়ে আমরা কি প্রবেশ করব, খড়পানিকে যদি প্রবেশ করায়, তাহলে এটি পারমোটিট স্তরে ভেদ করে আসার সময় পারমোটিটের ক্ষারীয় অংশের সাথে ওই খড়পানির লবণের ক্ষারীয় অংশের মধ্যে বিনিময় ঘটবে। ফলে খড়পানি মৃদু পানিতে পরিণত হবে। উৎপন্ন মৃদু পানি সিলিন্ডারের নিম্নদেশে অবস্থিত গ্রাহক পাত্রে জমা হবে।
তবে শিক্ষার্থী বন্ধুরা, যদি দীর্ঘক্ষণ এই পরীক্ষাটি চালনা করা হয় তাহলে কিন্তু পারমুটেট আর কাজ করবে না, অর্থাৎ ফিল্টারটি কাজ নাও করতে পারে, কারণ তখন এই সোডিয়াম পারমুটেটে সম্পূর্ণভাবে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম পারমুটেটে পরিণত হবে। তবে আসলে এই যন্ত্রটাকে কিন্তু আবার সক্রিয় করা যায়, মানে ক্রস করা যায়, সক্রিয়করণ করা যায়। যেমন কিভাবে? খড়পানিকে পারমুটেট স্তরের মধ্য দিয়ে চালনা করার পর উপর থেকে খড়পানির প্রবাহ বন্ধ করে দিতে হয়, পরে নিচ থেকে খড়পানি প্রবাহিত করতে হবে। অর্থাৎ আমরা প্রবেশ নল দিয়ে খড়পানি প্রবেশ না করে নির্গমন নল দিয়ে আমরা যদি নিচ থেকে খড়পানিটা প্রবেশ করাই, তাহলে 2-1 মিনিট এটা চালনা করলে স্তরগুলো পরিষ্কার করা যাবে এবং অতঃপর 10% দ্রবণ উপরের ট্যাঙ্ক হতে ধীরে ধীরে চালনা করে অকেজ ও পারমুটেটকে আবার পুনরায় কার্যক্ষম করা যায়। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম পারমুটেট, ক্যালসিয়াম ক্লোরাইড, মানে আবার নিচ থেকে চালনা করলে ক্যালসিয়াম পারমুটেট আবার সোডিয়াম পারমুটেটে রূপান্তরিত হয়ে যাবে, তখন কিন্তু যন্ত্রটি আবার পুনরায় আগের মতো কাজ করবে। এইভাবে এই বর্ণনটি ধীরে ধীরে তোমরা একটু পড়ে ফেলবে। বারবার ভিডিওটা দেখলে তোমরা কিন্তু এই বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর আমার এই কথা বলার সাথে সাথে তোমরা জিনিসগুলো যদি ভালো বুঝতে পারো তাহলে তোমাদের জন্য উপকার হবে। হ্যাঁ, আমরা পারমুটেট স্তরের পারমুটেট প্রসেসের দুটো চিত্র তোমাদেরকে দেখানো হয়েছে। এখানে দেখো, এইটা হচ্ছে জিওলাইট বেড, অর্থাৎ পারমুটেটের স্তর। ওই উপর থেকে আমরা হার্ড ওয়াটার যোগ করব, অর্থাৎ খড়পানি প্রবেশ করাবো এখানে। প্রবেশ করালে এই পারমুটেট স্তরের সমস্ত কার্যক্রম এখানে হবে। পরে এটাতে কিন্তু আমরা এই যে এখান থেকে দেখো, এখানে এরপরে এটা নিচের স্তরে চলে আসবে, এসে এখান থেকে ছাঁকনি হয়ে এই সফট ওয়াটার হিসাবে আমরা বের করব। অর্থাৎ এটা ইনলেট আর এটা আউটলেট, অর্থাৎ হার্ড ওয়াটার খড়পানি প্রবেশ করাচ্ছে ইনলেট, এবং সফট ওয়াটার আউটলেট, সফট ওয়াটার বেরোচ্ছে। এইভাবে এটা হচ্ছে পারমুটেট, এটা ফিল্টারিং প্রসেস। এবার আমরা একটি ভিডিও দেখি। সরি, আমরা একটু ভিডিও দেখি। আমরা একটু ভিডিও দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা। The overall apparatus used in the softening of water by permutate method is shown on the frame. In this method, first of all, tank in which permutate is allowed to expand is shown. In this area, hard water is introduced from the top by dip tube, as shown in the animation. Next element used in the softening of hard water is permutate, an artificially synthesized complex salt of zeolites. Permutate used for the softening of water is supported over a layer of coarse sand or gravel at the bottom of the tank, which acts as a basket for dip tube. This allows water to flow easily. Also, it does not allow permutate to enter the dip tube. Next element used in this method is fill tube. It functions to allow brine solution to enter the tank used for softening of hard water, and also allows regeneration of brine solution for future use. In the brine solution tank at the bottom of the tank, there is a salt tray used during regeneration of brine solution when needed. In the process, hard water is introduced into the tank from the top. Water reaches the bottom of the tank and then slowly rises through the permutate layer in the tank. The cations present in hard water are exchanged for sodium ions. The calcium and magnesium ions remain attached to the zeolite and the water becomes soft. The soft water contains sodium salts, which are soluble in water. These sodium salts do not precipitate the soap and do not interfere with lather formation. The soft water then passed through the dip tube, up and through the central distribution system, is passed through the outlet to household water supplies. As the process continues, the zeolite gets exhausted because the whole of sodium zeolite gets converted to calcium or magnesium zeolite. It may be regenerated by passing 10% solution of sodium chloride through it. The regenerated sodium zeolite can be used again for the softening of water.
থ্যাংক ইউ। ভিডিওটি তোমরা নিশ্চয়ই দেখেছো এবং উপভোগ করেছো। এভাবে বারবার একটু দেখবে ভিডিওটি এবং মূল বিষয়ের সাথে যদি মিলাই দেখো তাহলে কিন্তু তোমরা এই প্রসেসটা কন্টিনিউ করতে পারবে। আমরা নেক্সট টপিকসে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসছি খড়পানি এবং মৃদু পানি কি। যে পানি সহজে সাবানের ফেনা উৎপন্ন করে না কিন্তু যথেষ্ট সাবান খরচের পর ফেনা উৎপন্ন করে তাকে খড়পানি বলে। যেমন আমরা প্রথমে তোমাদের কিছু চিত্র দেখিয়েছিলাম, সেই চিত্রে কিন্তু লেখা ছিল বা চিত্রে দেওয়া ছিল সমুদ্রের পানি, নদীর পানি, ঝর্ণার পানি। তো এর মধ্যে ঝর্ণার পানি, সমুদ্রের পানি তোমাদেরকে প্রথমে আমরা দেখিয়ে আসছি, তাহলে তোমরা এখন বুঝতে পারছো যে সেটা হলো খড়পানির উৎস ছিল। আর খড়পানি ব্যবহারের সুবিধা হচ্ছে, সুবিধা কি খড়পানি ব্যবহারের, যে শক্ত হাড় বা দাঁত গঠনের ক্যালসিয়াম লবণ বিশেষ উপকারী বলে শিশুদের দেহ গঠনে, এখানে শিক্ষার্থী বন্ধুরা একটু বানান ভুল হয়েছে আসলে, তোমরা একটু নিজেরা বুঝে নিও যে এটা উপকারী বলে শিশুদের দেহ গঠনে খড়পানি বিশেষ উপযোগী। খড়পানিতে যেসব ধাতব লবণ ব্যবহৃত দ্রবীভূত অবস্থায় থাকে তা স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে খাবার পানি হিসেবে সামান্য খড়পানি ব্যবহার করা কিন্তু বাঞ্ছনীয়। মৃদু পানিতে খড়পানির তুলনায় অধিক পরিমাণে সীসা দ্রবীভূত অবস্থায় থাকে, তাই খড়পানি, তাই খাবারের পানি, এখানে খাবের হয়ে গেছে, আসলে হবে খাবারের পানি, সামান্য খড় হলে সীসক নির্মিত নলের মধ্য দিয়ে সরবরাহ করলে পানিতে সীসক বিষক্রিয়ার ভয় কমে যায়। তার মানে আমরা খড়পানি কিছুটা খেলে কিন্তু আমাদের সুবিধা হবে আর কি, তবে কন্টিনিউ করা যাবে না বিষয়টি। খড়পানি ব্যবহারের অসুবিধা কি আমরা দেখি। ধৌত কার্যে খড়পানি ব্যবহার করলে সাবানের অপচয় বেশি হয়। এছাড়া খড়পানিতে লোহের লবণ মিশ্রিত থাকার কারণে জামা কাপড়ে লালচে দাগ পড়ে, কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়। মানে আমরা যখন ইস্ত্রি করার কাজে, অর্থাৎ আয়রন করার কাজে, কাপড় চোপড় ইস্ত্রি করার কাজে যখন আমরা এই লোহার পানি বা আয়রন পানিটা ব্যবহার করি তখন কিন্তু লালচে দাগ পড়ে, কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়, সেখান থেকে কাপড় কিন্তু নষ্ট হয়ে যাবে। কারখানায় রান্নার কাজে খড়পানি ব্যবহার করলে বয়লার বা হাঁড়ি পাতিলে অদ্রবণীয় ধাতব লবণের যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট ইত্যাদির আবরণ পড়ে, ফলে তাপশক্তির অপচয় হয় এবং হাঁড়ি পাতিলের আয়ুষ্কাল কিন্তু কমে যায়। এছাড়া কাগজ শিল্প, কৃত্রিম সিল্ক উৎপাদনে বা রঞ্জন শিল্পে খড়পানি ব্যবহার করলে লোহের জন্য কাগজ বা কাপড়ে এক প্রকার বাদামি বর্ণের দাগ পড়ে। তো এই বিষয়গুলো আমরা যত ধারাবাহিকভাবে দেখছি যে খড়পানির কতগুলো অসুবিধা আছে, অনেক অসুবিধার সৃষ্টি হয়। তাই দীর্ঘদিন খড়পানি ব্যবহার করলে স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকর। খড়পানিতে খাদ্যদ্রব্য সহজে সিদ্ধ বা সুস্বাদু হয় না। তাহলে খড়পানির সুবিধার থেকে কিন্তু অসুবিধা অনেক বেশি, ফলে আমরা খড়পানি এড়িয়ে চলার চেষ্টা করব। এরপরে আসি মৃদু পানি এবং মৃদু পানির সুবিধা। যে পানি অতি সহজেই সাবানের ফেনা উৎপন্ন করে তাকে মৃদু পানি বলে। যেমন বৃষ্টির পানি, পাতিত পানি, পুকুরের পানি, এগুলো হচ্ছে মৃদু পানি। মৃদু পানির সুবিধা আমরা একটু দেখিনি, যে বয়লারে মৃদু পানি ফোটালে এর মধ্যে কোনো পদার্থের আস্তরণ বা স্তর সৃষ্টি হয় না, ফলে জ্বালানি খরচ কম হয়। কাপড় চোপড় করার কাজে, পরিষ্কার করার কাজে যদি মৃদু পানি ব্যবহার করলে তাহলে সহজে সাবানের ফেনা উৎপন্ন হতে সাবানের অপচয় ঘটে না এবং কাপড়ের শুভ্রতা বা সাদা ভাবটা বেশি বজায় থাকে। মৃদু পানিতে রান্না করলে খাদ্যদ্রব্য সহজে সিদ্ধ ও সুস্বাদু হয়। তাহলে আমরা মৃদু পানির সুবিধা বেশ উপভোগ করেছি। মৃদু পানি সুবিধা অনেক বেশি। অসুবিধা দেখো, যে মৃদু পানি পান করলে শরীরের পুষ্টি সাধনের উপযোগী নয়, কারণ মৃদু পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন এগুলো থাকে না তেমন একটা। খড়পানির তুলনায় মৃদু পানিতে সীসা অতিমাত্রায় দ্রবণীয় বলে সীসা নির্মিত সর্বনলে সরবরাহকৃত মৃদু পানি সীসা বিষাক্ত হওয়ার আশঙ্কা থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে খড়পানি মৃদু পানির সুবিধা এবং অসুবিধাগুলো তোমরা একটু বাসায় দেখো। আমরা একটু দেখে আসি। অসুবিধা আমরা এখানে ছিলাম। এরপর হচ্ছে একক কাজ। তোমরা এখন বসে এই ক্লাস শেষে এগুলো করতে পারো, যে পানির ক্ষরতা কাকে বলে, পানির স্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোন কোন লবণ, স্থায়ী ক্ষরতা দূরীকরণের উপায়গুলো কি কি, এইগুলো তোমরা এখন লিখে রাখতে পারো এবং সাথে সাথে এর উত্তরগুলো তোমরা লিখলে চর্চা হয়ে যাবে। দলগত কাজ, তোমরা এক জায়গায় বসে বা অনেকগুলো বন্ধু বান্ধব একসাথে মিলে কিন্তু এই প্রশ্নটির উত্তর করতে পারো তোমরা, যে পানির অস্থায়ী ক্ষরতা দূরীকরণের ক্লার্ক পদ্ধতিটি লিখো এবং খড়পানি বা মৃদু পানি ব্যবহারের সুবিধা অসুবিধা কি।
আলোচনা করে একজন আরেকজন আলোচনা করলেই তোমরা কিন্তু এমনি মুখস্থ করে ফেলবে, মুখস্থ হয়ে যাবে তোমাদের এটা। বাড়ির কাজ পানির স্থায়ী ক্ষমতা দূরীকরণের একটি পদ্ধতি বর্ণনা করো। আমরা একটি পদ্ধতি বর্ণনা করেছি ইতিমধ্যে, সেই পদ্ধতিটা তোমরা বাড়িতে করবে। তো এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে এই ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও নতুন টপিকস, নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে নতুনভাবে হাজির হয়ে যাব। সে পর্যন্ত করোনা সতর্কতা মেনে বাড়িতে অবস্থান করে সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।